নেহা নিখিলের কাণ্ড দেখে মিটি মিটি হাসছে। সবগুলো মিলে নেহা যেতেই সবাই নর্মাল, মানে কিছু ঘটেনি, কিছুই দেখেনি এমন ভাব। একজন মানুষের এসবের কিছুই পছন্দ হয়নি, তার মনে সন্দেহটা দানা বেঁধেছে। তার মানে কি নেহা নিখিলকে তার কাছ থেকে কেড়ে নেবে? কিছুতেই এটা হতে দিতে পারে না দয়া। সে যে বাড়িতে গিয়ে সেথেরা বেগমের সাথে কথা বলবে তা এখনই ঠিক করে নিল। রেস্তোরাঁর একপাশে খোলামেলা একটি জায়গা, গাছের ছায়া আছে, শহরের বুকেও গ্রামীণ পরিবেশটা বেশ নজর কাটছে সবার। ওয়েটারকে বলে 2টা টেবিল একত্র করে বসেছে ওরা সবাই। সাব্বি জেরিনের মারামারি তো আছেই, সবাই হাসি আনন্দে মেতে উঠেছে। পুরোপুরি বাঙালি খাবারের আয়োজন এখানে, ভর্তা থেকে শুরু করে মাছ, মাংস, সবজি, দই, পায়েস। ওয়েটার ছেলেটা বিনয়ের সাথে জিজ্ঞেস করলো তারা কি নেবে। এক একজন এক এক রকম খাবার অর্ডার দিয়েছে। টয়া অপেক্ষায় আছে কখন নিখিলকে অর্ডার দিবে। নেহা চুপচাপ বসে আছে। চাইনিজ হলে চামচ দিয়ে খাওয়া যেত, বা জিনিসটাই এমন হাতে না খেলে তৃপ্তি মেলে না। নিখিল পরপর অর্ডার দিল ডাল, ভর্তা, মাটন, রোস্ট, চিংড়ি, দই আর ভুনা খিচুড়ি। নেহা ঠোঁট উল্টালো, এই লোক এক এক এত খাবে নাকি পেটে কি বস্তা বেঁধেছে এসেছে? ভাত আবার ভুনা খিচুড়ি। টয়া পড়লো দ্বিধায়। নিখিল যা যা দিয়েছে তার মধ্যে এসব সে যদি রিপিট করে তো সবাই কি ভাববে, তাই ছোট করে বলল ভুনা খিচুড়ি দিতে। ওইটা চলে যাওয়ার পূর্ব মুহূর্তে মিহির ডেকে বলল একটা বেশি নারিকেল দেওয়া গুড়ের পায়েসও দিবেন। সবাই চোখ বড় করে মিহিরের দিকে তাকালো। মিহির ভাই তো কোনো কালে পায়েস খায় না। মা ছোট মারা ধরে কত জোর করে, তবুও 1 চামচ খেতে দেখেনি এই ছেলেকে। আজ তাহলে অর্ডার দিল কেন? কে জানে ভাই মানুষের কখন কি হয়। কিন্তু নিখিল হাসলো, তার বোনের পছন্দ ঠিক মনে রেখেছে মিহির। মিহির কতটা ভালোবাসে বৃষ্টিকে এটা তার থেকে ভালো আর কে জানে। খাবার টেবিলে দিয়ে গেল কিছু সময় পর। নেহা বুকের সাথে 2 হাত ভাঁজ করে ঠোঁট উল্টে বসে রইল। তার না আসাই উচিত ছিল। এরা সবাই মিলে তাকে এখানে এনেছে সামনে বসে নিজেরা খাওয়ার জন্য। সন্ধ্যা নেমে এসেছে প্রায়। আকাশে সোনালি আবহাওয়া ছড়িয়ে মনোমুগ্ধকর একটা দৃশ্য ফুটে উঠেছে চারপাশে। নেহাকে মুখ ফোলাতে দেখেও কেউ কিছু বলল না, তারা জানে এখন কি হবে। সাব্বির তো খাচ্ছে, সবে মুখে খাবার তুলেছে টয়া। নিখিলের কথায় ওর খাবার গলায় আটকে গেছে। হা কর নেহা। আপনার নিজেরটা নিজে খান, আমি খাবো না। তোর কাছে জানতে চেয়েছি আমি, হা করতে বলেছি হা কর। না হয় তোকে প্রথমে কোলে এনে বসাবো, পরে মুখটা চেপে ধরবো, পরে খাবারটা মুখে ঢুকাবো। এবার ভেবে দেখ কি করবি। সবার সামনে কোলে উঠতে চাস তুই? নেহা বিস্ফোরিত নয়নে তাকালো। কি ভয়ানক থ্রেট! এ লোকে লজ্জা না থাকতে পারে, তাই বলে কি বাকিদেরও নেই নাকি? সবাই কি ভাববে এখন? নেহা মুখ খুলল খুব দ্রুত। সবাইকে বিশ্বাস করা যায়, কিন্তু নিখিল ভাই যে কথা সাথে সাথে কাজটা করে এটা তার ঢের জানা আছে। টয়ার কাশি উঠে গেছে রীতিমতো। নিখিল মেমে চৌধুরী বড় রেস্টুরেন্টের মানুষের সামনে একটা মেয়েকে খাইয়ে দিচ্ছে, কি বিরল দৃশ্য। টয়ার অবাকে রেশ কেটে যায় মুহূর্তে। নিখিল কেন নেহাকে খাইয়ে দিবে? আরও তো অনেক আছে, মেয়েরাও তো আছে, ওনাকেই কেন? নিখিল ভাই, আপনি কেন কষ্ট করছেন? নেহা তো নিজেও খেতে পারে চামচের সাহায্যে। খিচুড়ি খেতে তো হাতের দরকার পড়বে না। নিখিল নেহা মুখে খাবার দেওয়ার সময় এক হাতে আলতো করে গালের নিচে হাত রাখলো। টয়ার মনে হলো ওর ভিতরে কেউ জ্বালা ধরে দিয়েছে। নিখিল এই মেয়েটাকে ছুঁয়েছে। নিখিল অতি গম্ভীর কণ্ঠে বলল, তার টয়া, আমার কষ্ট নিয়ে কবে থেকে ভাবা শুরু করেছিস তুই? আমি কি করব না করব তা কি তোর থেকে পারমিশন নিয়ে করতে হবে নাকি এখন? নিখিলের স্বাভাবিক কথাটাও ঘাবড়ে গেল টয়া। সে তোতলানো শুরু করেছে এখন। সাহসটা মনে হয় বেশি দেখিয়ে ফেলেছে আজ। না মানে নিখিল ভাই। চুপ বেয়াদব, কিসের নিখিল ভাই করিস? অনলি কল মি ভাইয়া, গট ইট? যত দ্রুত বুঝবি ততই তোর জন্য মঙ্গল। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। চুপচাপ আছি, কিছু বলছি না দেখে কি ভেবেছিস আমি কিছু বলবো না? আসার পর থেকে নেহার পিছনে লেগেছিস কেন তুই? অ্যান্সার মি। নিখিল এক হাতে টেবিলের উপর আঘাত করলো। মৃদু কেঁপে উঠল টেবিলটি, সাথে কেঁপে উঠল টয়া। আমি শুধু নেহাকে বোঝাতে চেয়েছিলাম তোমার ওসব কাজ পছন্দ নয় ভাইয়া, যেগুলো নেহা করছিল। আমার কি পছন্দ আর কি অপছন্দ তোকে কখনো বলেছি আমি? আর তোকে বলেছি আমার হয়ে ওকালতি করতে? আমার মুখ নেই, আমার পছন্দ না হলে তো আমি নিজেই বলবো। তুই কেন বলবি এসব? আর তোর সাহস তো আকাশচুম্বী। তুই নিখিল মেহমেদ চৌধুরীর কাছে কৈফিয়ত চাস? আপনি তো নেহার সাথে এমন করেন না। নেহাও তো আপনাকে নিখিল ভাই বলে ডাকে। নেহার সাথে তুই নিজের তুলনা দিচ্ছিস? জানিস নেহাকে কিছু বলা মানে ওই কথাটা সরাসরি আমাকে বলা।
নেহা যা খুশি করতে পারে, যা খুশি। আরেক দিন যদি তোকে দেখেছি ওকে এসব নিয়ে কোনো কথা বলেছিস বা আমি কোনো কাজ করার সময় তার মাঝে এসে ইন্টারফেয়ার করিস, তো আমি ভুলে যাব তুই আমার খালাতো বোন। টয়া থমকালো, চমকালো। নিখিল আবার নেহাকে খাওয়ানোতে মন দিল। টয়া নিজের কটমট দৃষ্টি রাখলো নেহার উপর। এই মেয়েটার জন্য নিখিল তার সাথে এমন করলো। এই মেয়েটাকে নিখিলের জীবন থেকে সরিয়ে টয়া আসবে সম্পূর্ণ অধিকার নিয়ে, নিখিল মেহমেদ চৌধুরীর বউ হয়ে। তখন এসব কিছুর বদলা নেবে, সব কিছু। নেহাকে খাওয়ানো শেষ করে নিখিল নিজে ভাত খেতে শুরু করলো। ভর্তা দিয়ে খাওয়া শুরু করলো ও। সবার খাওয়া এখন মাঝপথে নিখিলের ধ্বংসাত্মক রূপ দেখে নেহা নিজেই ভয় পেয়েছে। তাই দ্রুত খাবার পেটে পুরে নিয়েছে। না জানি কখন ওকে ধরে চল লাগায়। রোপ খেয়ে দিয়ে দাঁড়িয়েছে দূরে। বড়দের মাঝে থাকা ওর বরাবরই অপছন্দের। নেহা বসে আছে চুপচাপ। বৃষ্টির খাওয়া শেষ হতেই মিহির তার দিকে পায়েসের বাটি এগিয়ে দিল। বৃষ্টি একবার তাকালো মিহিরের দিকে। মিহির মনোযোগ দিয়ে খেতে ব্যস্ত, যেন কোথাও কিছু ঘটেনি। এই দুই বন্ধুর আচরণ এমন ভুতুরে কেন? হুলস্থুল কাণ্ড ঘটিয়েও এমন ভাব করে যেন কিছুই হয়নি। বৃষ্টি চুপচাপ খেতে লাগলো। সাব্বির দেখলো মুগ্ধ নয়নি। বৃষ্টি, নেহা, জেরিন তিনজনই তার কাছে কলিজার টুকরার মতো। দুই বোনের এত ভালো জীবনসঙ্গী পেয়েছে দেখে হৃদয় খুশির আবেশে পুলকিত হলো। জেরিনের জীবনে একজন ভালো মানুষ আসুক এই দোয়াই করে। তারা সব ভাই বোন এক, কখনো চাচাতো ভাই বোন হিসেবে নিজেদের মানেই হয়নি। মিহিরের খাবার শেষ হতে বৃষ্টি আরও উঠে গেল। তা আমার মেঘবালিকা, আপনার মন খারাপ হলো কেন হঠাৎ? আপনি কথা বলবেন না আমার সাথে? এই অদমের পছন্দ আছে বলতে হবে। তার দেওয়া শাড়িতে তার প্রিয়সীকে একটা চাঁদের কন্যা লাগছে। তা মহাশয়া, এই অদম মামুন যে আপনার দিকে হাত বাড়িয়েছে, দিন শেষে পাবে তো আপনাকে, নাকি আপনিও থাকবেন না চির অধরা? অসভ্য লোক, এখানে এসে এসব বলা হচ্ছে আমাকে? আর কল দিলে যখন কল ধরার সময় হয় না আপনার, আমাকে তো একটু গুরুত্ব দেন না আপনি। সত্যিই ব্যস্ত ছিলাম সোনা, এভাবে রাগ করলে হয়? আচ্ছা, এই শেষ, আর হবে না এমন। এই দেখো কান ধরেছি আমি। জেরিন সাব্বির এসে যে পেছনে দাঁড়িয়েছে তা খেয়ালই করেনি। এই কপতি সাব্বির ইনিয়ে বিনিয়ে বলল, আমরা কিছু দেখিনি, তাই না জেরিন আপা? আমরা কি কিছু দেখেছি? জেরিন মাথা দুলালো দুপাশে, যার অর্থ তার কিছুই দেখেনি। এদিকে বৃষ্টি পড়েছে মহা লজ্জায়। এভাবে বড় ভাই বোনের সামনে কিনা প্রেম করছিল। ইস, কি লজ্জা এবার। এই বিচ্ছু ভাই বোনগুলো তাকে 3 বেলা খাওয়ার মতো করে লজ্জায় ফেলবে। বৃষ্টি কোনো রকম কেটে পড়লো সেখান থেকে। জেরিন, সাব্বির, মিহির হেসে উঠল সশব্দে। নিখিলের খাবার এখনও শেষ হয়নি। সে বসেছেই তো শেষে। নিখিল জানে নেহা ঝাল খেতে পারে না, তারপরও নেহার দিকে হাত বাড়িয়ে বলল, খাবি? নেহা মুখ ঘুরিয়ে নিল নিখিল। নেহার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, নিখিলের বউ হয়েছিস, একটু একটু ঝালকে প্র্যাকটিস করা উচিত তোর। নেহার মুখে হাত রেখে ভর্তা সহ ভাত নেহার মুখে পড়ে দিল নিখিল। নেহা খেয়ে নিল কোনো মতে, কিন্তু ঝালটা তাকে ধরেছে ভালো মতো। সামান্য ঝালে নেহার নাকের ডগা লাল হয়ে উঠেছে। নিখিল আরেক হাতে দইয়ের গ্লাস এগিয়ে দিল ওর দিকে। নেহা আর কোনো মুহূর্ত বসলো না ওখানে। টয়া দেখলো ক্ষুব্ধ নয়নে। তার বুঝতে বাগে নেই নেহা আর নিখিলের মধ্যে কিছু একটা আছে। তবে যাই থাকুক, নিখিল শুধু তার। যে কোনো মূল্যে নিখিলকে তার চাই। সেদিনের মতো ওরা বাড়ি ফিরল। রাত 9টায় বাড়ি ঢুকেছে সবাই। মিহির ঢেলে দুলে নিজেই বাড়ি চলে গেল। পাশাপাশি বাড়ি হাওয়ার অতটাও বেগ পেতে হয়নি তাকে। 3 দিন কেটেছে খুব সুন্দরভাবে, বিশেষ করে নেহার। টয়া ওদিনের পর আর নেহাকে বিরক্ত করেনি, অযথা প্রশ্ন করে মাথাও খায়নি। তবে টয়া মেয়েটাকে যে মোটেও সুবিধার না তা বেশ বুঝছে তারা। সকালে খাবারের পরেই সেতারা বেগম এসে বসলেন। টয়া ঠিক এসে ওর পাশে খাপটি মেরে বসলো। সেতারা বেগমের কানে তুললেন এক মুখ্যম কথা। সেতারা বেগম এমনিতেই নাতনিদের হাতের কাজ নিয়ে খুঁতখুত করেন, এখন যেন পেয়ে বসলেন টয়ার কথায়। টয়া বলল, নানু, আমরা সবাই মিলে একটা রান্না কম্পিটিশন করলে কেমন হয়? একজনকে জাজ দিবে, দেখবে কার হাতের রান্না বেশি মজা হয়। সেতারা সেই মতো নাতিনদেরকে ডাকলেন। সাথে আসলেন তার 3 বৌমা। আজ ছোটরা রান্না করবে, তাই গৃহিণীর ছুটি নেবে। মেয়েদের হাতের খাবারই খাবেন আজ। তারাও মত দিলেন এতে। নিখিল সিঁড়ি বেয়ে নেমে আসলো। নেহা আর বৃষ্টির দিকে তাকিয়ে বলল, 2 দিন পর পরীক্ষা, এখন এসব রান্না করার ভূত চেপেছে কার মাথায়? চুপচাপ গিয়ে পড়তে বস। না না দাদু ভাই, আজ তোমার কথা শুনতে পারবো না আমি। পরীক্ষা তো আরো 1.5 মাস বাকি, আর এরা তো পরেই সারাদিন। একদিন না পড়লে তেমন কোনো ক্ষতি হবে না। এই নেহা, হাতের সেলাই খুলেছিস সবে, এখন এসবে যাবি না তুই?
আমি তো শুনলাম নেহা রান্না তেমন জানে না। আপনি জেনে বুঝে নেহাকে বাঁচিয়ে দিচ্ছেন না তো? এমন ভাব করছো সব শুধু তুমি একাই পারো, আমি কম পারি, কিন্তু যতটুকুই পারি তা বেশ ভালো করেই পারি। একটা একটা আইটেম রান্না করবে সবাই, টয়া বলে উঠল। আমি কাচ্চি রান্না করব। এইসব খাসি খাই না আমি, এটা তো খাবো না আমি। আমি ভুনা খিচুড়ি রান্না করব, তাও খাসি দিয়ে। আজকে দেখব তুই খাসি না খেয়ে কই যাস। যে আমাকে খাসি খাওয়াতে পারবে তাকে আমি 2000 দিব, সাথে আইসক্রিম ট্রিট দিব। আমি নুডলস রান্না করব গরু দিয়ে। তুমি চিন্তা করো না ভাইয়া, তোমার জন্য তোমার বোন আছে। নেহা বোন, তুই একমাত্র আমার আসল বোন, বাকি সব ঘষিটি বেগম। টয়া বেশ খুশি নেহা গরুর মাংস রান্না করবে, মানে নিখিল তা খাবে না। নিখিলের যে গরুতে অ্যালার্জি, তাই তো বুঝে শুনে সে কাচ্চি রান্নার কথা ভেবেছে। নিখিল দাঁত চেপে দাঁড়িয়ে আছে, রেগে তাহমিদা বেগমের দিকে তাকিয়ে বলে, ছোট মা, তোমার মেয়েকে মানা করো বলছি, অযথা জেদ করছে, হাত জ্বলবে ওর। তাহলে চলুন, আপনি পেঁয়াজ, মরিচ, টমেটো, ধনেপাতা কুচি করে দেন, আমার আর হাত জ্বলবে না। সাব্বির ভাই তো ডিম ভাজবে, আপনি কেন বাদ থাকবেন? আপনার কাজগুলো এগুলো করে আমাকে সাহায্য করা, এতই যখন চিন্তা হচ্ছে আপনার আমার জন্য। কথাটা বলে থেমে থাকেনি নেহা। নিখিলের বাহু চেপে তাকে টেনে নিয়ে যাচ্ছে রান্নাঘরে। নেহা রান্নাঘরে গিয়ে থামলো। নিখিলকে রেখে সে চুলার পাশে খালি জায়গায় উঠে বসলো। নিখিলের দিকে দাঁত কেলে তাকিয়ে থেকে বলল, আপনি কি পারেন না? ছি ছি, নিখিল ভাই, দ্য গ্রেট নিখিল মেহমেদ চৌধুরী সামান্য পেঁয়াজ মরিচ কাটতে পারে না। নিখিলের হাতা কোটালো শার্টের। নেহার দিকে এগিয়ে গেল অনেকটা। নেহা মাথা এলিয়ে পিছিয়ে গেল। নিখিল নেহার দিকে আরও ঝুঁকে যেতে নেহা চোখ বন্ধ করে ফেলল। নিখিল নেহার মুখের উপর ফু দিয়ে ওর পেছনে থেকে চপিং বোর্ডটা টেনে বের করলো। নিখিল সরে এসে ঠোঁট কামড়ে হাসলো। নেহা 3 বার বুকে থুতু দিলে। আল্লাহ, এই ছেলে কবে জানি তাকে হার্ট অ্যাটাক করিয়ে ছাড়ে। নিখিল যা যা লাগবে এনে কাটা শুরু করলো। নেহার দিকে না তাকিয়ে বলল, আমাকে দিয়ে তুই আর কি কি করাবি নেহা? নিখিল সত্যি নেহার কথায় কাজ করে কিনা তা দেখতে সবাই দরজায় আড়ি পেতেছে। ছোটদের সাথে হামিদা, সাহারা, তাহমিদা যোগ দিয়েছে। হামিদা অবিশ্বাস্য চোখে ছেলের গুপ্ত প্রতিভা দেখছে। নেহার মুখে যে হা হয়েছে কখন তা আর বন্ধ হয়নি। নিখিল ভাই তার এক কথা রান্নাঘরে সেই কাজ করছে। আল্লাহ, আর কত অবাক হওয়া বাকি আছে তার। হামিদা বেগম তো ফাহমিদা বেগমকে বলেই ফেলেছে, তোর মেয়ে সত্যি যে 2 জানের ছোট। আমার এই 13 ছেলেকে দিয়ে রান্নার কাজ করাচ্ছে। এর বাপকেও একবার আনতে পারেনি এখানে আমি। এই তোমরা সবাই এভাবে চোরের মতো উকিঝুঁকি মারছো কেন? দরকার পড়লে ভিতরে এসে দেখো, আমিও কিন্তু ভালোই পারি। এদিকে নিখিলের সম্পূর্ণ মনোযোগ চপিং বোর্ডের দিকে, একবারও তাকানি দরজায়। তাহলে বুঝলো কিভাবে তারা যে এখানে ঘাপটি মেরে আছে? প্রত্যেকে ধরা পড়ে মুখ চাওয়াচাই করলো। তাহমিদা, সাহারা, হামিদা আগে ভাগলেন। ছেলে যে মুখে কিছু আটকায় না, শেষে দেখা যাবে ছোটদের সামনে লজ্জায় পড়তে হলো। নেহা তো ভোতা মুখে দাঁড়িয়ে আছে এক পাশে। এত ভালো পেঁয়াজ কুচি ওরা নিজেও করতে পারে না। এই বলে এসব কখন শিখলো? নেহা এক হাতে গালে ঠেকিয়ে ভাবনায় বিভোর। নিখিল গম্ভীর কণ্ঠে বলল, এই যা, এবার রান্না শুরু কর। আমি এখানেই থাকবো রান্না শেষ না হওয়া পর্যন্ত। কেন কেন আপনি আবার সব ক্রেডিট নিজে নিতে চাইছেন না তো নিখিল ভাই? আপনার তো দেখছি মতলব খারাপ। কি বললি তুই? আমার মতলব খারাপ? তা খারাপের কি করেছি আমি? ক্রেডিট নেওয়ার কি আছে এখানে? তুই আর আমি তো একই। তোর যা তা তো সব আমারও। ঠিক তো হাত পুরাবি? তোকে চিনি না আমি? যা তো নিজের কাজ কর। নিখিল শার্টের 2টা বোতাম খুলে বলল, ইস কি গরম এখানে। আপনি বাইরে চলে যান নিখিল ভাই, আমি বাকিটা করে নিচ্ছি। নিখিল কথা শোনার পাত্র নয়। সে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো। নেহা পানির পাত্র বসিয়ে তাতে নুডলস সিদ্ধ করতে দিল মশলা কাটার জন্য। হাতে কাজে নিতেই হাত থেকে তা ছো মেরে নিয়ে গেল নিখিল। কেটে দিচ্ছি আমি। নুডলসের ছাকার সময় নিখিল নেহাকে সরিয়ে দিল। নেহা মুখ বাঁকিয়ে বলল, সব নিজে করলেই তো পারেন, আজব লোক। এই একদম চুপ, হাতে ভাপ লেগে যাবে তোর। বৃষ্টি, জেরিন, সাব্বির দেখছে আর মিটিমিটি হাসছে। নেহা আর চোখে একবার এদের দিকে তাকালো। জেরিন তো নেহাকে দেখে চোখ টিপে মারলো। এদিকে নেহা নিখিল রান্নাঘরে কি করছে তা দেখার সুযোগ পাচ্ছে না টয়া। সেতারা বেগম তাকে বসে গল্প করছে, কি রান্না পারে, আগে তিনি কিভাবে রান্না করা হতো এসব বলছে। টয়া বিরস মুখে হুহা করছে, বলতেও পারছে না উঠে যাওয়ার কথা। রান্নাঘরে বাইরে সাব্বির জেরিনের হাসাহাসি শুনে বুঝতে পারলো রান্নাঘরে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। দীর্ঘ 45 মিনিট পর রান্নাঘর থেকে বের হয়েছে 2জন।
নিখিলের অবস্থা শোচনীয়, ঘেমে জুবু থুবু হয়ে গেছে, শার্ট লেপটে গেছে গায়ে, কপাল গড়িয়ে ঘাম ঝরছে। নিখিল বেরিয়ে এসে নেহার পেছনে দাঁড়ালো, ওর ওড়নায় নিজের মুখ মুছে ফেললো। টয়া স্পষ্ট দেখলো সেসব। নেহা তো চটেছে বেশ, নাকের আগে রাগ ঝুলিয়ে বলল, আপনার কি টিস্যু, তোয়ালে, গামছা এসবের অভাব পড়েছে? আমার ওড়নায় কি পেয়েছেন? যত সব। নিখিল নেহার কপালের সাথে লেপটে যাওয়া চুলগুলো সরিয়ে দিতে দিতে বলল। মধু। নেহা চলে গেল সেখান থেকে। সোফায় বসে পড়লো অলস ভঙ্গিতে। নিখিল গিয়ে ওর পাশে বসলো। নেহা সরে গিয়ে বলল, দূরে গিয়ে বসুন। এমনি গরম জায়গার কি অভাব পড়েছে নাকি? আমি তোর ভাই, তোর ব্রেন এত ডাম কেন নেহা? কিছু মনে থাকে না আজকাল? আমি কিছুই ভুলি নাই। আপনি আমার একমাত্র চাচাতো জামাই, আর আমি আপনার নামমাত্র বউ। নেহা উঠে ফ্রিজের কাছে গেল। রান্নাঘরে গিয়ে অনবরত বানিয়ে নিল এক গ্লাস। রান্নাঘরে এখন হামলা চালাচ্ছে সাব্বির আর জেরিন। একটা ডিম ভাজতে নাজেহাল অবস্থা সাব্বিরের। বেচারা সৌন্দর্য বাড়াতে ডিমের ওপর টমেটো কুচি দিয়েছে, এবার আর উল্টাতে পারেনি। গেছে মাঝখান দিয়ে ভেঙে, তা দেখে জেরিন দুনিয়া কাঁপিয়ে হেসে দিল। সাব্বির রেগে আলো ছুঁড়ে মেরেছে জেরিনের ওপর। বৃষ্টি এসব দেখে বেরিয়ে গেছে, এদের সাথে রান্না করা যাবে না। দুই পাগল একসাথে ঢুকেছে। সাব্বির নিজের ভাঙাচোরা ডিম ভাজা এনে টেবিলে রাখলো। প্লেটে কি কমতি রাখেনি কিছু। সস দিয়েছে, তার উপর একটা আস্ত ধনেপাতা বসিয়ে দিয়ে দুহাত উঁচিয়ে বলল, আহা, আমার স্বাদের ডিম ভাজা, তোর ওপর যেন কোনো শকুনের নজর না পড়ে। আমি জানি তুই পাবি বিজয়ের মুকুট। সাহারা কপাল চাপড়ালো। রান্নার চক্করে তার ছেলেটার আজ মাথায় তার ছিঁড়ে গেছে। নেহা শরবত নিয়ে সোফায় বসতেই তাদের টান বসালো নিখিল। নেহা তো আঁতকে উঠল। সেই শরবত নিখিলকে কিছুতেই দিবে না। নিখিল ভ্রুকুটি করে বলল, নেহা তুই ছোট মানুষ, আমাকে দে এটা। ছোটদের হাতের বানানো শরবত খেতে আপনার কষ্ট হবে নিখিল ভাই? নিজেটা নিজে বানিয়ে খান। নিখিল দিচ্ছে একদিকে টান, নেহা একদিকে। নেহা এবার নিখিলের হাতের উপর রেখে অর্ধেক খেয়ে ফেললো। নেহা বাকিটা খাওয়ার আগে নিখিল নিয়ে খেয়ে ফেললো। নেহার নাক মুখ কুচকে বলল, আপনি আমার মুখের আত খাওয়াটা খেয়েছেন কেন? ওয়াক থু থু। সাব্বির সবে মুখে পানির গ্লাস তুলেছে। হামিদা বেগম এসে বলে, তার ছেলে খেয়েছে তো কি হয়েছে, এবার খাবার ভাগাভাগি করে খেলে ভালোবাসা বাড়ে। সাব্বিরের নাকে মুখ পানি আটকে যা তা অবস্থা, খুক খুক করে কেসে উঠেছে বেচারা। নেহা কাচেমুচো হয়ে সেখান থেকে কেটে পড়লো। আর মা আর বড় মার কী হচ্ছে কে জানে, কী সব বলে যখন তখন। জেরিন রান্না শেষে দমে বসিয়ে বেরিয়ে আসলো। বৃষ্টি টয় এবার রান্না করছে। বৃষ্টি বানিয়েছে পায়েস, এটা ওর যেমন পছন্দ তেমন রান্নাও করে ভালো। দুপুরে সবাই এসে হাজির, খাবার টেস্ট করবে একজন। সেতারা বেগম বসলেন চেয়ারে। তিনি বললেন, নিখিল, তুই টেস্ট করে বলবি কারটা বেশি ভালো হয়েছে। এসব ঝামেলায় আমাকে ফেলবে না দাদি। এমনিতে এদের এই রান্নার চক্করে অফিস যেতে পারিনি আমি। বাপ চাচার অফিস বলে চাকরিটা আছে, না হয় যা একটা জুটেছে কপালে 2 দিন পরে চাকরি থেকে তাড়িয়ে দিত কর্তৃপক্ষ। নেহা চোখ সরু করে দেখলো একবার। এই লোক ঠিক ঘুরিয়ে পেঁচিয়ে তাকে খোঁচা মেরে দিল। তাহমিদা, হামিদা, সাহারা বসলেন চেয়ার টেনে। আজ শাহ আলম চৌধুরী আসতে পারেনি, দুপুরে নিখিল যায়নি, অফিসে তাকে সামলাতে হচ্ছে বাকিটা। সেতারা বেগম কড়া করে বললেন, নিখিল, তোকে যা বলেছি কর, না শুনতে চাইনি আমি, এটা আমার নির্দেশ। নিখিল দাদির কথা সচরাচর কখনোই অমান্য করে না। প্লেটে প্রথমেই একটু ডিম ভাজা উঠিয়ে দিল সাব্বির। ভাবখানা এমন পোলাও কোরমা দিয়েছে পাতে। সাব্বির গদগদ হয়ে বলল, বলো ভাইয়া, কেমন হয়েছে? তোমার ওপরই নির্ভর করে পুরুষ জাতির রান্নার মান। নিখিল ডিম ভাজা মুখে তুলে নিল। কাঁচা টমেটো মুখে দিয়েই কেমন ক্যাচ ক্যাচ করে উঠল। নিখিল মুখের ভঙ্গিমা একটু পাল্টায়নি, চুপচাপ গিলে নিল পানসে ডিম ভাজা। পরে নিল 1 চামচ খিচুড়ি। খাওয়া শেষে জেরিনের দিকে তাকিয়ে বলল, যাক, এবার নিশ্চিত শ্বশুরবাড়ি গিয়ে নাক কাটবি না আমাদের। খেতে ভালো হয়েছে। বৃষ্টিকে বলল, তোরটা শেষের আইটেম অপেক্ষা কর। টয়া ভেবে নিয়েছে গরুর মাংসে রান্না করা কিছু নিখিল খাবে না, তাই হাত উঁচিয়ে কাচ্ছি দিতেও নিলেই নিখিল প্লেট ভর্তি করে নুডলস দিল। নেহা ভাবলেশহীনভাবে বসে আছে। নিখিল আজকে যাই করুক সে ভেবে নিয়েছে কিছু বলবে না, কোনো প্রতিক্রিয়া দেখাবে না, নিজেকে ব্যস্ত রাখবে চেয়ারে বসে। মোবাইল চালাচ্ছে, একবার তাকালো আর চোখে। টয়া আবারও নির্লজ্জের মতো বলল, নিখিল ভাই, আপনি ওটা খাচ্ছেন কেন? ওটাতে গরুর মাংস আছে, আপনার শরীর খারাপ করবে। ওই গাধা, কাণ্ডজ্ঞান নেই তোর। সবাই খাসির মাংস দিল,
তুই গরুর মাংস দিলি কেন, কোন বুঝে? ওফ মা, তুমি এত ভুল করো কেন বলো তো? ওটা গাদা না, হবে গাধি হবে। আর গরুর মাংস দিয়েছি আমার ইচ্ছে হয়েছে তাই, কাউকে তো জোর করিনি আমি খাওয়ার জন্য। নিখিল চামচ ভর্তি করে মুখে নিয়ে নিল। সেতারা কিছুটা রেগে বলল, এ কেমন কাজ দাদু ভাই? জেনে শুনে নিজের জন্য ক্ষতিকর কিছু খাবে কেন তুমি? জেনে শুনে কিছু বিষ পান করতে হয় দাদি। তাহমিদা মুখ খুললেন নিখিলকে না খেতে বলার জন্য। হামিদা বেগম তাকে থামিয়ে দিলেন। সেতারা বেগম নাকচ করে বললেন, আর খাবে না তুমি? 2টা ট্যাবলেট খেলেই যদি কারো মুখের হাসি দেখতে পাওয়ার সৌভাগ্য হয় তো এরকম খাবার আমি বারবার খেতে রাজি। আমার পেটে ইঁদুর নাচতেছে জেরিন বোন, সরি তোরটা খেতে পারলাম না। নেহা বোনের থেকে কিছু খাবার তুলে দে আমাকে। সাব্বির তৃপ্তি সহকারে খেলো। সাব্বিরে খাওয়া শেষ হতে নেহা চেয়ার ছেড়ে উঠে বসলো। সাব্বিরের সামনে গিয়ে বলল, এবার দাও আমার 5,000 টাকা। থতমত খেয়ে গেল সাব্বির, বৃষ্টি, জেরিন, টয়া। তাকালো ছোট করে চোখ নিখিল সহ বাকিরাও। সাব্বির বুঝতেই পারেনি কি বলছে নেহা। কিসের টাকা নেহা বোন? কিসের আবার? তখন বললে না যে আজকে তোমাকে খাসির মাংস খাওয়াতে পারবে, তাকে 5,000 টাকা দিয়ে সাথে আইসক্রিম ট্রিট। এখন দাও, পুরো 1 প্লেট নুডলসে কম হলেও ছোট ছোট 20 পিস মাংস ছিল। এবার ফটাফট আমার টাকা আমাকে দিয়ে দাও। ধোকা, আমাকে এভাবে ধোকা দিলি তুই নেহা? অবিশ্বাস্য, আল্লাহ কি চিটিং বাস তুই নেহা। আমি এসব মানবো না, মানি না। কোনো টাকা নেই আমার কাছে। এখন এইসব বলে লাভ নাই, টাকা দিতে হবে মানে দিতে হবে। দেখছো মেজমা, তোমার ছেলে কথা দিয়ে কথা রাখে না। টাকা দিতে বলো বলছি তোমার ছেলেরে। মা, না না, তুমি আমার মা হতেই পারো না। এভাবে আমাকে ফকির করে দেওয়ার ধান্দা, আল্লাহ তুমি এর বিচার কইরো। নেহা বোন, তোরে বিশ্বাস করেছিলাম, তুই বিশ্বাসের ঘরে চুরি করলে। তোর সাথে আমার আর কোনো কথা নাই। আচ্ছা, কথা না বললে নাই, আপাতত টাকা দিলেই হবে। নেহা, আয় বোন, বুকে আয়। এই ছাগলকে হারানো তোর ধারাই সম্ভব। আমি সত্যি গর্ববোধ করছি তোকে নিয়ে। নিখিল এখনও তাকিয়ে আছে। এই মোটা মাথায় যে এত চিকন বুদ্ধি নিয়ে ঘুরে বুঝায় না। তার বউটা আসলে একটা চিজ। নিখিল 2 চামচ পায়েস খেলো, উঠে গিয়ে বলল, অনেক খেয়ে ফেলেছি আজকে, এবার আর পারবো না। আজকের বিজয়ী সাব্বির। নিখিলের কথা শেষ না হতেই সাব্বির উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, টাকা যাওয়ার শোকে আমি ভুলে গেলাম। আমি তো জানতামই না আমার রান্নার হাত এত ভালো। তোরটা কুখাদ্যের দিক দিয়ে প্রথম। খাবার টেবিলে সবাই জোরে হেসে দিল। সাব্বির মুখ ছোট করে ভাব নিয়ে বলল, তোমরা বুঝলে না এই প্রতিভা, কোনো ব্যাপার না। টয়া আর দ্বিতীয়বার বলার সুযোগ পেল না। তার খাবার টেস্ট করার কথা। নিখিল দ্রুত পায়ে চলে গেছে রুমে। বাকি বড়রা সবাই 4 জনের খাবারের প্রশংসায় করছে। রাতে নেহা প্রচুর বিরক্ত। ম্যাটটা করলো 3 বার মিলল নাই। রুম থেকে বের হয়ে আসলো তৎক্ষণাৎ। দরজা দিয়ে বেরিয়ে ওর পা থমকে গেছে রীতিমতো। টয়া নিখিলকে ঝাপটে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। নেহার মনে হলো ওর বুদ্ধি লোপ পেয়েছে। একবারের জন্য চিন্তা করতে পারল না সে ভুল দেখছে। নিখিল ভাই যখন হাতটা টয়ার বাহুতে হাত রাখলো, নেহার মনে হলো ওর কলিজায় কেউ লবণ চিটি দিয়েছে। যন্ত্রণার ভেতরে ভেতরে মুর্ষে উঠল। ভেতর থেকে আর্তচিৎকার শুনতে পাচ্ছে নেহা। নিখিল ভাইয়ের প্রেমিকা টয়া। তাহলে তার সাথে এতদিন কি করলো নিখিল ভাই? সব কিছুই কি দেখানো, ক্ষণস্থায়ী? এর জন্যে কি টয়া সবসময় নেহাকে এতগুলো কথা শোনানোর অধিকার রাখে? নেহা উদ্ভ্রান্তের ন্যায় দৌড়ে রুমে চলে গেল। টেবিল হাতড়ে গ্লাস নিয়ে ডক ডক শব্দ করে পানি খেয়ে ফেললো। বড় বড় শ্বাস নিতে থাকলো। চারপাশ কেমন অন্ধকার মনে হচ্ছে তার। টেবিলে গ্লাস রাখতে গিয়েও হাত ফসকে পড়ে যায় নিচে। শব্দ করে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় গ্লাসটি। নেহার নিথর রক্তশূন্য চোখে দেখে তার হৃদয়টাও ঠিক এভাবে ভেঙেছে আজ। ভালোবাসার মানুষের আশেপাশে কারো ছায়া সহ্য করার ক্ষমতা নেই কারো। আর সেখানে প্রিয় মানুষের বুকে অন্য নারীকে দেখে কিভাবে ঠিক রাখা যায় নিজেকে? নেহা নিজেকে ধাতস্থ করে নিল খুব তাড়াতাড়ি। সে তো জানতো এমন একদিন আসবে। নিখিল ভাইয়ের ভালোবাসার মানুষের সামনে তাকে একদিন করতেই হবে। তবে কেন আজ শুধু নিজেরটা ভেবে স্বার্থপর হতে চাচ্ছে তার মন? নিখিল ভাই যদি তার ভালোবাসার মানুষের সাথে সুখে থাকে তো নেহাও চায় সে ভালো থাকবে। নেহা কোনোদিন বাধা হয়ে দাঁড়াবে না। পৃথিবীতে সবাই সব কিছু পেয়ে গেলে শূন্যতা যে হারিয়ে যাবে, শূন্যতারা যে কোনো দিন হারিয়ে যাবে না, এটা চিরন্তন সত্য। তাহলে কিভাবে মানুষ সে যা চাইবে তাই পাবে? শূন্যতা হাহাকার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ।
কারো জীবনে আসে সাময়িকভাবে, কারো জীবন থাকে আমৃত্যু। হোয়াট দ্য হেল, তোর সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার? নিখিল এক প্রকার ধাক্কা দিয়ে দূরে সরায় টয়াকে। মেয়েটার সীমা অতিক্রম করে ফেলেছে। টয়া মাথা নিচু করে মিনমিন করে বলে, ভাইয়া আমি ভয় পেয়ে গেছিলাম, ওই অন্ধকারে কিছু একটা ছিল। আমাকে বলদ মনে হয় তোর? সারা বাড়ির কোনায় কোনায় লাইটিং করা, ইলেকট্রিসিটি যায়নি, তুই ইচ্ছে করে এমনটা করেছিস কেন? তোকে যে চড়িয়ে ঠিক করে দেয়নি এখনও, এটাই আমার ভুল। মেয়ে মানুষ না তুই? লজ্জা শরম বলতে কিছু দেয়নি তোকে সৃষ্টিকর্তা? সত্যি বলছি ভাইয়া, ভুল হয়ে গেছে, সরি। টয়া এমন ভাব করলো সে অনুতপ্ত। মিহির এবার এগিয়ে আসলো। অনেকক্ষণ আগে এসেছে সে। নিখিল অফিস না যাওয়ায় গুরুত্বপূর্ণ ডিল সম্পর্কে জানাতে এসেছে সে। নিখিলের হাত ধরে রুমের দিকে টেনে নিয়ে গেল। নিখিল চলে যেতে টয়া বাঁকা হাসলো। সেসব ইচ্ছে করে করেছে। নেহাকে বের হতে দেখেই নিখিলকে সে জড়িয়ে ধরে। নেহার সাথে যদি নিখিলে কিছু থাকেও তাই এবার শেষ। মিহিরের কণ্ঠ বেশ চড়াও, রেগে আছে পুরো ছেলেটা। গমগম কণ্ঠে বলল, এই মেয়েটা আর কতদিন থাকবে এইখানে? বের কর, না হয় নেহাকে চিরতরে হারাবি তুই নিখিল। কি বলছিস এসব? কি এমন হলো? তুই কি সত্যিই বুঝতে পারিস না নিখিল? টয়া মেয়েটা তোকে পছন্দ করে, নেহাকেও হিংসা করে। নেহার ক্ষতি করে দিতেও দুবার ভাববে না এই মেয়ে। কতদিন এভাবে অন্যর বাড়ি পড়ে থাকবে? এর বাবা মায়ের কোনো খবর নেই নাকি? মেয়ে কি করছে না করছে? আজকে যা করলো তুই তা কিভাবে সামাল দিবি জানি না আমি। কি করেছে? নেহাকে দেখেই ইচ্ছে করে তোকে জড়িয়ে ধরেছিল নিখিল। বুঝতে পারছিস তুই? নেহা ওখান থেকে যেভাবে চলে গেল মনে হয় না স্বাভাবিকভাবে ফিরিয়েছে। আর নেওয়ার কথাও না। নেহার তোর বউ, স্বামীর ভাগ কোনো মেয়েই অন্য কাউকে দিতে পারে না। তুই যদি নেহাকে ওভাবে দেখতি, রিয়াক্ট না করে থাকতে পারতি, মেয়েটাকে যেভাবে হোক সকালের মধ্যে বিদায় কর, না হয় পরবর্তী কিছুই করার থাকবে না। নেহার মধ্যে কোনো পরিবর্তন নেই। সে আগের মতোই নিয়ম করে সকালে নেমেছে, সবার সাথে কথা বলছে। টয়া ভরকালো কিছুটা। মেয়েটা তো স্বাভাবিক কেন? ওর তো কেঁদে কেটে ভাসিয়ে দেওয়ার কথা। নেহার মনের খবর তার প্রাণপ্রিয় বান্ধবীকেও সে জানায়নি। এ বিষয়টা জানানোর কি আছে? কষ্টের কথা কাউকে বললে কি তা কমে যাবে নাকি? নিজেরটা নিজেকেই সামাল দিতে জানতে হয়। তাহমিদা বেগম বুঝে গেলেন মেয়ের সূক্ষ্ম হাসির পেছনের বিষণ্ণতা। মা তো সন্তানের কষ্ট ঠিক আঁচ করতে পেরেছেন। তার টয়া বাড়ি যাচ্ছিস কবে? ভার্সিটি খুলবে না তোর? অনেক দিন তো হলো, তোদের ভার্সিটি তো দেখছি অনেক দিন বেশি ছুটি দেয়। টয়া বুঝতে পারলো নিখিল তাকে তাড়াতে চাইছে। টয়া ধীর কণ্ঠে বলল, 2 দিন পর চলে যাব ভাইয়া। নিখিল নেহার দিকে খেয়াল করলো। মেয়েটা মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে, কারো দিকে তাকালো না পর্যন্ত। নিখিল আটকে উঠল এবার। নেহার হাতের ক্ষত এখনো শুকায়নি, জ্বলে হাত বেশ মাখিয়েছে। পরোটা খাচ্ছে নিজ মনে। নেহা মুখে খাবার দিতে নিলে নিখিল হাতের কবজিতে ধরে আটকে দিল। কি করছিস নেহা? হাত জ্বলছে না তোর? যা হাত ধুয়ে আয়, এখানে সবাই আছে, কাউকে বললেই তো খাইয়ে দিত। সমস্যা নেই ভাইয়া, আমার হাতে কিছু হয়নি, সামান্য একটু জ্বলছে না একদম। আর কতদিন সবার হাতে খাবো বলো? রোজ রোজ কাউকে না কাউকে বিরক্ত করতে ভালো লাগে না আমার। এমনিতেও সবাই বিরক্ত হয় আমার কাজে, তাই ভাবলাম এখন থেকে কম জ্বালাবো তোমাদের। নেহা নিজের হাত ছাড়িয়ে নিয়ে খেতে লাগলো। নেহার হাত এখন বরফে চুবিয়ে রাখতে ইচ্ছা করছে, তবু তার কাছে এই কষ্টটা সামান্য মনে হচ্ছে। এর থেকে বেশি পুড়ছে ওর হৃদয়। ওই ব্যথাটা আপনার চোখে পড়লো না নিখিল ভাই? বাহ্যিক সব কিছু তো মানুষ দেখতে পায়, অন্তর্মহলের খবরটা কেন কেউ রাখে না? নেহা সারাদিন বইয়ের মুখ ডুবিয়ে রাখছে, বৃষ্টির সাথে টুকটাক কথা বলছে, কারোর সাথে প্রয়োজনে বেশি কথা বলেনি। নিখিল রুমে যায়নি 2 দিন, রুম থেকে বের হয়নি। পরের দিন চলে যাবে টয়া। সন্ধ্যায় নেহা সেতারা বেগমের রুমে গেল। হামিদা বেগম তাকে পাঠিয়েছে সেতারা বেগমের সন্ধ্যার ওষুধটা দেওয়ার জন্য। দাদি তোমার ওষুধ। আরে নেহা যে, আমি তো নানুকে ওষুধ দিয়ে দিয়েছি, বুঝলে, আগে থেকে দায়িত্ব বুঝে নিচ্ছি। নেহা ভালো বলে বেরিয়ে যেতে নিলেই টয়া পিছু রাখলো। আরে নেহা বসো না, গল্প করি কিছুক্ষণ। সারাদিন তো তুমি পড়াশোনাতেই ব্যস্ত থাকো। দেখলাম নিখিল ভাই তোমার সাথে 2 বার কথা বলতে গেল, তুমি বললে তুমি নাকি ব্যস্ত। সেতারা বেগম রাগান্বিত দৃষ্টি রাখলো নেহার উপর। তার নাতির বউ হিসেবে মেয়েটা মোটেও যোগ্য না, তার তো প্রথম থেকেই পছন্দ না। নাতির খেয়ালও রাখে না ঠিক মতো। সারাদিন ছেলেটা অফিসে খেটে মরে, আর এই মেয়ে কথা বলার সময়ও পড়াশোনা দেখায়।
নেহা বিরক্তি নিয়ে চেয়ার টেনে বসলো। টয়া সুর তুলে বলল, তা নানু, তোমাকে আমার কেমন লাগে? কেমন লাগে মানে? তুই তো একটা সোনার টুকরা বোন, যেমন রূপ তেমন গুণ। তোর মতো মাইয়া পাওয়া ভাগ্যের ব্যাপার। নেহাকে কেমন লাগে নানু? এমন প্রশ্নে নেহা বিব্রত হলো। এই মেয়েটা তাকে টানছে কেন মাঝখানে? সেতারা বেগম মুখ কুচকে বললেন, থমথমে কণ্ঠে বললেন, এই অকর্মা ঢেকির কথা কেন জিজ্ঞেস করছিস? কোথায় তুই আর কোথায় এই মাইয়া? চাঁদের লগে তুই মাটির তুলনা দিতে কস কোন বুঝে? ও কি আমার থেকেও বেশি সুন্দরী নানু? না না, তোর মুখে মায়াবী একটা ভাব আছে। আর এ তো সারাদিন রেগে থাকে, উড়নচন্দ্রী একটা। এটা দেখে কোন দিক দিয়া মায়া দয়া আসে। গুণের কথা আর কি কমু, কিচ্ছু নাই গটে। নেহা অপমানে নুয়ে পড়ল। তার দাদি তাকে এতটাই খারাপ ভাবে? একটা বাইরে মানুষের সামনে এভাবে বলতে পারলো? নেহা ভাবতো হয়তো শুধু মুখে মুখে বলে, মনের দিক থেকে তার দাদি তাকে ভালোবাসে। টয়া থামেনি প্রশ্নের পর প্রশ্ন করছেই। সেতারা বেগম নেহার পক্ষে একটা কথাও বলেনি। টয়া বলে উঠল, নিখিল ভাইয়ের বউ করার কথা উঠলে তুমি কাকে বাঁচতে নানু? এবার নেহা হৃৎপিণ্ডে ঝড় উঠল। এতক্ষণে জমিয়ে রাখা কান্না যেন বেরিয়ে আসতে চাইল। নিঃসন্দেহে তোরে কে রে টয়া? তোর মতো লক্ষ্মীমন্তর বউ তো আমার নিখিলের পাশে মানাবে বেশি। টয়া গদগদ চন্দ্রিমা হয়ে নেহার দিকে তাকালো। নেহাকে দেখে বুঝার উপায় নেই ওর ভেতরে কি চলছে। অবিশ্বাস্য চোখে সে সেতারা বেগমকে দেখতে ব্যস্ত। নেহা এতটাই অযোগ্য? সেতারা বেগম দুঃখ নিয়ে বলল, কিন্তু নিখিলটা আমার কথা মানবে না এক্ষেত্রে। তোমার কোনো কথা কি নিখিল ভাই ফেলেছে কখনো? এবারেও ফেলবে না, তুমি নিশ্চিন্ত থাকো। নেহার দিকে তাকিয়ে সেতারা বেগম মুখ বাঁকিয়ে বললেন, যে দিমাইয়ারা কোনো দিন স্বামী সোহাগী হইতে পারে না, এরা 2 দিনও সংসার করতে পারে না। কিন্তু কেউ বুঝলো না আমার কথাটা। পর্দার আড়াল থেকে এবার গর্জে উঠল তাহমিদা। উঁচুতে তার কণ্ঠ শাশুড়িকে মান্য করার কোনো ভয় নেই আজ তার। আমার মেয়েটা আপনার কি ক্ষতি করেছে আম্মা? এতটা বিষ পুষে রাখছেন মনের ভিতর আমার ছোট্ট মেয়েটার জন্য। এত অপছন্দ আপনার আমার মাইয়ারে? গলা নামাইয়া কথা কও ছোট বউ। কেন আম্মা? গলা উঁচু করার অধিকার কি আপনার একারই আছে না? আপনি অন্যায় করবেন তা আমরা চুপচাপ দেখবো, এটা কি করে ভাবেন আপনি? আজকে আপনার সামনে আপনার ছোট বৌমা না, একজন মা দাঁড়িয়ে আছে। তাহমিদা বেগমের কণ্ঠ শুনে দৌড়ে এসেছেন হামিদা। সকাল প্রায় 10টা বাজে। ব্যস্ত পায়ে অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিল নিখিল। সেও দৌড়ে এসেছে এখানে। সাহারাও এসেছে, সাথে বৃষ্টি। সবাইকে দেখেও থামার নাম নেই তাহমিদার। মেয়েটা হওয়ার পর থেকে কোনোদিন শাশুড়ির মুখে ভালো কথা শুনিনি মেয়ের নামে। কান বিষিয়ে যেত তার। তারপরও চুপ থাকতেন তিনি, উল্টো মেয়েকে বলতেন। আজ মেয়ের সংসার জীবন ভালো থাকা নিয়ে প্রশ্ন উঠছে, মা হয়ে পারলেন না চুপ থাকতে। আপনাকে কোনোদিন মেরেছে আম্মা? কোনোদিন আপনাকে খোঁচা দিয়েছে আম্মা? বড় আপা, মেজ আপা তোমাদের মেরেছে নেহা? বলো, তোমাদের কোনো ক্ষতি করেছে কোনোদিন? তোমাদের কোনো দামি জিনিস নষ্ট করে দিয়েছে? আম্মা আপনি বলুন, আপনার কি নষ্ট করেছে? বলছেন না কেন আম্মা? হামিদা বেগম তাহমিদা বেগমকে টেনে বললেন, পাগল হয়ে গিয়েছিস ছোট? উনি আম্মা, বড় মানুষ, তুই বেয়াদবি কেন করছিস? আজকে বলতে দাও না আপা। 18 বছর ধরে জমিয়ে রেখেছি, এবার আমি ক্লান্ত। আম্মার কাছে আজ জবাব চাই আমি। পরে যা শাস্তি দিবে মাথা পেতে নেব। হামিদা বেগম তাহমিদা বেগমকে টেনে বললেন। হামিদা বেগম জানেন না কি হয়েছে, কোন বিষয়ে এত তর্ক। হামিদা নেহার দিকে এগিয়ে গিয়ে বলল, বল নেহা, কি হয়েছে? এমন করছে কেন তোর মা? নেহার বাহু চেপে ধরতে নেহা ব্যালেন্স হারিয়ে দেয়াল ঠেসে গেল। মূর্তির ন্যায় শুধু দাঁড়িয়ে রইল। আম্মা আপনি চুপ করে গেলেন কেন? বলুন। নেহা যে তো আপনার এত সমস্যার কারণ। ছোটবেলায় বলতেন, কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিতাম, বড় করতাম না। আপনার শান্তির জন্য এইটুকু অনায়াসে করতাম আমি আম্মা। নিখিল এবার চেঁচিয়ে উঠে বলে উঠল, ছোট মা, কেন বারবার বাহিরে মানুষের সামনে আমার মেয়েটাকে অপদস্থ করেন আম্মা? ও কি ছোট মানুষ? ওর মন নেই? ওর কষ্ট লাগে না আম্মা? আমার মেয়েটাকে প্রতিনিয়ত অপমান করে কি খুব শান্তি পান আম্মা? তাহমিদার সমান তারা কাঁদছেন। থেমে থেমে আবার বললেন, আমার কোনো ছেলে সন্তান নেই।
দেখে আপনার আমার প্রতি অনেক ক্ষোভ রাগ, তাই না আম্মা? বড় আপা মেজো আপার মতো ছেলে হয়নি দেখে ওই রাগটা আপনি আমার বাচ্চা মেয়ের ওপর ফলাচ্ছেন আম্মা। আপনার কি একটু মায়া হয় না ওর জন্য? আপনার চোখের কাঁটা হয়ে গেল এভাবে? বাড়ি থেকে বের করে দিতেন আম্মা, আমি আমার মেয়ে নিয়ে দূরে কোথাও চলে যেতাম, আপনি শান্তিতে থাকতেন। থামো থামো। তাহমিদা বেগমের সব রাগ গিয়ে এবার পড়লো নেহার ওপর। উনি রেগে তেড়ে গেলেন মেয়ের দিকে। নেহা মাকে একটা হাসি উপহার দিল বিনিময়। নেহাকে হাসতে দিয়ে প্রত্যেকটা ব্যক্তি অবাক হলো। মেয়েটা পাগল হয়ে যায়নি তো এবার? এত কিছুর মাঝে হাসছে কেন? তাহমিদা মেয়ের হাসি সহ্য হলো না, হাত টেনে নিজের সাথে নিতে নিতে বলল, আজ তোকে মেরেই ফেলবো আমি নেহা। তোর জন্য আমার জীবনের সব অশান্তি, তোর মতন সন্তান জন্ম দেওয়া ভুল হয়েছে আমার। নেহা তাহমিদার হাত টেনে দাঁড় করালো। অতিশয় ভাঙা গলায় বলল, যা খুশি করতে পারো মা, বাধা দিব না। একটা শেষ কাজ এখনো বাকি আছে, ওটা করে যাব। সেতারা বেগম বাকহারা হয়ে পড়লেন। ছোট বৌমা এত রাগ তার প্রতি জমা রেখেছে। নেহা এগিয়ে দাঁড়ালো সেতারা বেগমের সামনে। নিজের হাতের দিকে একবার তাকিয়ে এক টানে খুলে ফেললো হাতে থাকা চুড়িগুলো। নিখিল বিস্ময় ভরা নয়নে দেখল নিজের নামে চিহ্ন কিভাবে নিজের থেকে আলাদা করলো তার প্রেয়সী। চুড়িজোড়া হাতে নিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো। যোগ্য ব্যক্তির হাতে পরিয়ে দিও দাদি, তোমার নাতিকে মুক্ত করে দিলাম। নিখিলের মনের ভেতরে কামড় ধরল যেন কেউ। নেহার থেকে মুক্তি তার কাছে মৃত্যুর সমান। মেয়েটা সম্পূর্ণ ছিন্ন করতে চাইলেও কি এমন ঘটেছে এখানে? তাহমিদা ফের টান দিলেন নেহার হাত। সেতারা বেগম বলে উঠলেন, আমার প্রতি তোমার এত রাগ ছোট বৌমা? আমাকে না তুমি মা বলে ডাকো? শাশুড়ি কোনোদিন মা হয় না, আর দাদি কোনোদিন ছেলের ঘরের নাতিদের মন থেকে স্নেহ ভালোবাসা দেখায় না, তার জলযন্ত্র প্রমাণ আপনি আম্মা। নেহাকে টেনে হেঁচড়ে সাথে করে নিয়ে যাচ্ছে তাহমিদা। নেহা মাঝে মধ্যে ব্যথা পাচ্ছে, তবু টু শব্দটি করলো না। তাহমিদা বেগমের পেছনে ছুটেছে হামিদা বেগম সহ সকলে। তাহমিদা নিজের ঘরে মেয়েকে ঢুকিয়ে ভেতর থেকে দরজা আটকে দিলেন। হামিদা বেগম নিখিল দরজায় অনবরত ধাক্কা দিতে লাগলো। ভেতর থেকে তাহমিদা বললেন, যদি আজকে কেউ আমাকে বাধা দেওয়ার চেষ্টা করেছো তো আগেই নেহাকে খুন করব, পরে নিজে গলায় ফাঁস লাগিয়ে দিব। হাত থেমে গেল নিখিলের। নেহার কথা ভেবে দরজার সাথে ঠেস দিয়ে বেছেতে বসে পড়ল সে। নেহা শান্তভাবে বসে পড়ল খাটে। তাহমিদা বেগম রাগ দেখালেন না, শান্ত চোখে দেখলেন মেয়েকে। নেহা এসে মাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে দিল। তাহমিদা বেগমের কলিজায় যেন কেউ আঘাত করছে অনবরত। মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরল তাহমিদা। মা বলো না, কি করলে আমার কষ্টটা কমবে? আমার যে কলিজা ফেটে যাচ্ছে মা, আমাকে তুমি মেরে ফেলো মা, আমি শান্তি চাই। আমার এই অশান্তি আর ভালো লাগে না। আমি শান্তিতে নিঃশ্বাস নিতে চাই, বাঁচতে চাই। আমার দম বন্ধ লাগছে মা। সকাল গড়িয়ে দুপুর গড়িয়েছে। নেহা বের হলো তাহমিদা বেগম রুম থেকে। নিখিল তখনও বসে আছে দরজার পাশে। নেহাকে বের হতে দেখে তার হাত ধরলে নিখিল টেনে নিয়ে গেল নিজের সাথে। আপনি এখান থেকে চলে যান নিখিল ভাই, আমি একটু একা থাকতে চাই। না, আগে তুই আমার প্রশ্নের উত্তর দে। টয়া কিছু বলেছে তোকে? না। নিখিলের মুখে টয়া নামটাও সহ্য করতে পারল না নেহা। আপনাবড়ে চোখ দিয়ে পানি বেরিয়ে আসলো তার। কাঁদছিস কেন নেহা? বল না আমাকে কি হয়েছে, বুঝবো কি করে না হয়। নেহা কাঁদতে কাঁদতে এক পর্যায়ে নিখিলের কলার চেপে ধরে বলল, আপনি কেন আমার সাথে এমন করলেন নিখিল ভাই? আমার দোষটা কি ছিল বলেন? আমি আপনাকে বলেছিলাম আমাকে ভালো মানুষই দেখান, তবে কেন দেখিয়েছেন? বলেছিলেন না ঘৃণা করেন, কোনো প্রকার সহানুভূতি দেখাতে পারবেন না, তবে কেন দেখালেন? আমি তো আশা করিনি কিছুই। কেন আগ বাড়িয়ে সব করলেন? কেন নাটক করলেন আমার সাথে নিখিল ভাই? আমি আপনার কি ক্ষতি করেছি বলুন? কেন আমার ফিলিংস নিয়ে খেললেন আপনি? ওই টয়া যদি আপনার এতই যোগ্য হয়, এতই আপনি ওকে ভালোবাসেন, তো আমাকে কেন বিয়ে করেছেন? কেন এসেছেন আমার জীবনে? কেন কেন কেন? উত্তর দিন বলছি, উত্তর দিন। নিখিল দিকভ্রান্তের ন্যায় হয়ে পড়ল। নেহা তাকে ভুল বুঝছে, এর থেকে খারাপ আর কি হতে পারে? নিখিল নেহাকে আলতো হাতে জড়িয়ে ধরে বলল, শান্ত হ প্লিজ, বোঝার চেষ্টা কর এরকম কিছু। নেহা নিখিলকে এক ধাক্কা সরিয়ে দিয়ে বলে, ওই নোংরা হাতে আমাকে একদম ছুঁয়ে দিবেন না আপনি। আপনার ছোঁয়াকে ঘৃণা করি আমি, একদম ছুবেন না আমায়। দূরে থাকুন, দূরে থাকুন বলছি, আমার সামনে আসবেন না আর। নিখিল দু কদম পিছিয়ে গেল। হৃদয় তীব্র যন্ত্রণা হচ্ছে তার। নেহা তার থেকে দূরত্ব চায়। নিখিল দেয়ালে সজোরে একটা ঘুষি বসায়। দরজা শব্দ করে বন্ধ করে বেরিয়ে চলে গেল রুম থেকে।
নেহা মেঝেতে বসে পড়ে, পাগলের মতো নিজের চুল খামচে ধরে কান্না করতে থাকে। আপনি আমাকে এইভাবে নিঃস্ব করে দিলেন কেন নিখিল ভাই? আপনাকে ভালোবাসাটাই কি আমার সবচাইতে বড় ভুল, বড় কোনো অপরাধ? নেহার বুকে চিনচিন ব্যথা শুরু হলো। অতিরিক্ত রাগ কষ্ট সইতে পারল না তার মন মস্তিষ্ক। স্বচ্ছ মেঝেতে লুটিয়ে পড়ল নেহার চিকন গরনের দেহটা। বাড়ির ছুটা কাজের লোকের কিশোরী মেয়ে রুম্পা আজ মায়ের বদলে এসেছে। মেয়েটি ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে এক কোণায়। এই বড় বাড়িতে এসেছে আজ প্রথম। সাধারণত গরিব পরিবারের মেয়ে, সে প্রথম দিন এসে এমন তিক্ত অভিজ্ঞতার শিকার হবে বুঝতেই পারেনি। তার কাছে বড়লোক হওয়াটা স্বপ্নের মতো। ভেবেই ছিল বড়লোকরা সবসময় সুখে শান্তিতে থাকে, কিন্তু আজ যা দেখলো তাতে এমন কিছু হওয়ার ইচ্ছেটাই শেষ হয়ে গেছে। হামিদা বেগম আর নিখিলের সামনে দাঁড়িয়ে আছে মেয়েটি। নিখিল শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি যা শুনেছ ওটুকুই নির্ভয় বলো, আমরা তোমাকে কিছু করব না। তুমি তো আমার বোনের মতো ভয় পেও না, ভাইকে নির্দ্বিধায় সব বলো। মেয়েটা কিছুটা ভরসা পেল। টয়া যখন নেহাকে ডেকেছে তখন থেকে সে এখানে ছিল। সেতারা বেগমের ঘরের পাশের অংশে সে পরিষ্কার করছিল। মেয়েটা দাড়ি কমা সহ সব কিছু বলে দিয়েছে একদমে। নিখিলের রাগের কপালে শিরা ফুলে উঠল। হামিদা বেগম ছেলের উপর রাগলেন উল্টো। ছেলের এই বিয়ে লুকানোর চক্করে এত কিছু হয়েছে। হামিদা বেগম রাগে দুঃখে চেঁচিয়ে উঠলেন নিখিলের উপর, তোর জন্য আমার সাজানো গোছানো সংসারটা এত সমস্যা হয়েছে নিখিল। আমি আগের মতো চাই সবকিছু তুই যেভাবে সব ধ্বংস করেছিস ঠিক সেভাবেই সব আগের মতো করে দিবি। যতক্ষণ না পারবি ততক্ষণ আমাকে মা ডাকবি না। হামিদা বেগম হনহন করে চলে গেলেন। নিখিল মৃদু চেঁচিয়ে একবার ডাকলো, মা। নিখিল ছুটল টয়ার রুমের দিকে। ওর সাথে বোঝাপড়া তো এখন বাকি। নিখিল মেহমেদ চৌধুরীর বউ হওয়ার এত শখে মেয়ে। নিখিলকে নিজের ঘরে ঢুকতে দেখে ভয়ে হাতের সামনে গোছানো কাপড়গুলো পড়ে গেল নিচে। টয় এটার ভয় পাচ্ছিল, তাই চুপচাপ চলে যাওয়ার কথাই ভেবেছে। নিখিল টয়ের দিকে তাকে শান্ত কিন্তু খুবই কঠিন কণ্ঠে বলল, চলে যাচ্ছিস? তা বিয়ে করবি না আমাকে? না করে চলে যাচ্ছিস যে বিয়ে করবি বলেই তো প্রথম দিন থেকে এত কিছু করলি। টয় তরতর করে ঘামতে থাকলো। সে তো এরকম কিছুই ভাবেনি, সে চায়ওনি, বুঝতেও পারেনি সেতারা বেগমকে সামান্য কথা বলাতে বাড়িতে এত কিছু ঘটে যাবে। নিখিল বাড়ি কাঁপিয়ে এক ধমক দিল টয়াকে, ওই কথা বলছিস না কেন? উত্তর না দিলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আজ আমি। টয়া ভয়ে চুপসে গেল। নিখিল গিয়ে পরপর 5টা চড় মেরেছে টয়ার গালে। বৃষ্টি দরজায় দাঁড়িয়ে চমকে উঠল। ভাইয়ের অগ্নি মূর্তির ন্যায় রূপে যেন ঝলসে যাবে সবকিছু। জেরিন সাব্বির সব বাড়ি ফিরেছে। বাড়ির পরিবেশ শান্ত দেখে বুঝেছে কোনো একটা গন্ডগোল আছে। দুজনে উপরে উঠে দাঁড়িয়ে পড়ল। টয়ার ঠোঁট কেটে রক্ত বেরিয়ে গেছে। রাগে তরতর করে কাঁপছে নিখিল। হিতাহিত জ্ঞান ভুলে গেছে প্রায়। তুই কি মনে করেছিস নিখিল ভাই চুপ আছে মানে সে মেরুদণ্ডহীন পুরুষ? তাকে পেয়ে বসেছিস তুই। ওই দিনও তোকে সাবধান করেছিলাম নেহার থেকে দূরে থাক। তুই কি যেন জিজ্ঞেস করেছিস দাদিকে নিখিল ভাইয়ের বউ হিসাবে কাকে মানাবে? তুই কে এসব বলার? নিখিল মেহমেতের জীবনের প্রথম ও শেষ নারী শুধু নেহা নূর। বুঝতে পেরেছিস তুই? তোকে দেখেও ঘৃণায় গা গুলিয়ে আসছে। নিজেকে একটা মেয়ে কিভাবে দাবি করস তুই? তুই ছোট বাচ্চা, এখনো বুঝতে পারস নাই? তোকে ঢাকঢোল পিটিয়ে জানাতে হবে নিখিল শুধু নেহার। তুই কি ভেবেছিস নেহা আর আমার মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে দিলেই আমি তোকে বিয়ে করব? সেতারা বেগম কেন, পুরো পৃথিবীর মান্যগণ্য ব্যক্তি এসে রিকোয়েস্ট করলেও নেহা ব্যতীত কাউকে আমি জীবনে জায়গা দিব না। শুধুমাত্র মেয়ে বলে তোকে এতদিন সম্মান দেখিয়েছি, কিন্তু তুই একটা কুত্তা যার লেজ কোনোদিন সোজা হবে না। যদি ছেলে হতি আজ এখানেই মেরে পুঁতে দিতাম তোকে। নিখিল টয়াকে উঠিয়ে দাঁড় করে এবার গলা চেপে ধরে। তুই কি যেন বলছিলি? কে দেখতে সুন্দর বেশি? নেহা যদি পুরা ঝলসানো পৃথিবীর সবচেয়ে কুৎসিত চেহারা নিয়েও আমার সামনে আসে, তবু আমি শুধু তাকেই বেছে নিব। শুনতে পেয়েছিস তুই? তোর জন্য আমার নেহা কষ্ট পেয়েছে। তোকে আমি খুন করে ফেলবো, মেরে ফেলবো একদম। টয়ার চোখ উল্টে যাওয়ার উপক্রম। সাব্বির নিখিলকে বাধা দিয়েও পারছে না। হামিদা বেগম এসে টয়াকে ছাড়িয়ে নিল। নিখিল রাগে চুল খামচে ধরল। তীব্র আক্রোশে ফেটে পড়ছে যেন। মা, তুমি তোমার বোনের মেয়েকে এই বাড়ি থেকে এখন যেতে বলো। এখন মানে এখনও, যাতে কোনো দিন এই বাড়ির ত্রিসীমানায় না আসে। যদি ভুল করেও পা বাড়ায় তো খোদার কসম নিজ হাতে খুন করব আমি। কাল নাগিনীটাকে সরাও আমার চোখের সামনে থেকে। হামিদা বেগম টয়া টেনে নিয়ে গেলেন। এক প্রকার বোনের মেয়ে এতটা নির্লজ্জ হবেন জানলে ভুলেও আনতেন না। তার কণ্ঠে স্পষ্ট রাগ।
টয়াকে গাড়ি করে পাঠিয়ে দিলেন তিনি। কড়া ভাষায় বলে দিলেন তার মাকে সব কিছু জানাবেও আমি। তয়া যাওয়ার পূর্বে হামিদা বেগমের পা জড়িয়ে ধরলেন, মিনিত করলেন যাতে তার মাকে কিছু না জানায়। সেতারা বেগম নিস্তব্ধ হয়ে বসে রইলেন নিজের ঘরে। তার মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। কি থেকে কি হয়ে গেল? বৃষ্টি দৌড়ে গেল নেহার অবস্থা দেখতে। মেয়েটার সাথে কথা পর্যন্ত বলতে পারেনি এখন পর্যন্ত। জেরিন সাব্বির বৃষ্টিকে কিছু জিজ্ঞেস করার সময় পেল না। বৃষ্টি তার আগে চোট লাগিয়েছে নেহার কাছে। বৃষ্টি নেহাকে মেঝেতে পড়ে থাকতে দেখেই গগন বিদারী এক চিৎকার দিয়ে উঠল। নেহার হাত পা বরফের ন্যায় জমে গেছে। জেরিন সাব্বির তার পেছনে ছিল। নিখিল নিজেও চিৎকার শুনে দৌড়ে আসলো। নেহাকে এভাবে পড়ে থাকতে দেখে ছুটে গিয়ে বৃষ্টির পাশে বসে নেহার গালে হাত রাখলো। নেহা, নিখিলের কণ্ঠ কাঁপা, হাত কাঁপছে। নিখিল নেহার মাথা কোলে তুলে নিল। নেহা কথা বলছিস না কেন? নেহা কথা বলছি। বৃষ্টি ভাইয়ের করুণ অবস্থা দেখে কি করবে বুঝতে পারছে না। বৃষ্টি সাব্বিরকে বলল অ্যাম্বুলেন্স ডাকতে। নিখিল নেহাকে কোলে উঠিয়ে নিল। নেহার ফ্যাকাশে মুখটা নীল বর্ণ ধারণ করছে। হামিদা বেগম মেয়ের এমন অবস্থা দেখে সিঁড়ি গোড়ায় এসে নিজেও জ্ঞান হারালেন। হামিদা বেগম পড়লেন অথই জলে। এই কি হলো তার পরিবারে? সাহারা ছুটে এসে ধরলেন তাহমিদা বেগমকে। সেতার বেগম বেরিয়ে এসে দেখলেন ছোট বউ আর নাতনির বেহাল দশা। ভেতরটা কেমন ধক করে উঠল তার। মনের ভেতর থেকে একটা কথায় কানে এসে ঠেকছে, সব কিছুর পেছনে শুধু তুই দায়ী সেতারা। তোর এই ছোটো মন মানসিকতা, অপমান, নিজেকে কঠিন কাজে আটকে রাখার ফল ভোগ করছে বাড়ির 2টা সদস্য। জেরিন তার বাবা চাচাদের হসপিটালে আসতে বলে গাড়িতে উঠে বসলো। ইমার্জেন্সিতে ভর্তি করা হলো মা মেয়েকে। হামিদা বেগমের প্রেশার কমেছে দুর্বলতায়, তিনি জ্ঞান হারিয়েছেন। নেহার খবর দিতে পারেননি ডাক্তার। ধারণা করছেন প্যানিক অ্যাটাক করেছে নেহা। মস্তিষ্ক অধিক চাপ পড়ার ফলে জ্ঞান হারিয়েছে। হাসপাতালে এসে পৌঁছেছে মিহির। শাহ আলম চৌধুরী, শহীদুল চৌধুরীর পেছনে মাহফুজ চৌধুরী। মিহির নিখিলকে খুঁজতে ব্যস্ত। নিখিল নিজের শরীরে ভাত ছেড়ে দিয়ে দেয়ালে ঠেস দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। মিহির নিখিলের কাঁধে হাত রাখলো। নিখিল চোখ বন্ধ করে ডাকলো। মিহিরের হতাশ কণ্ঠ তার সাথে আসতে। নিখিল মিহিরের সাথে যেতে চাইল না। মিহির টেনে নিয়ে গেল অনেকটা। শাহ আলম সহ বাকি 2 জন সব শুনল বৃষ্টির মুখে। শহীদুল চৌধুরী তপ্ত শ্বাস ছাড়ল। সে বরাবরই গম্ভীর প্রকৃতির মানুষ, চুপচাপ। নিজের স্ত্রীর কোনো অন্যায় খুঁজে পেলেন না তিনি। সে নিজেও মাকে অনেকবার না করেছে। নেহা একটু ডান পিটে মেয়ে, কিন্তু মনের দিক দিয়ে তার মতো ভালো দুটো নেই। তাও মা কোনোদিন তার মেয়েকে কথা শোনাতে ছাড় দেয়নি। তাহমিদা প্রায় সময় স্বামীর কাছে অভিযোগ তুলত, শুধু পরিবার থেকে আলাদা না হওয়ার জন্য। পরিবারের সবার খুশির কথা চিন্তা করে স্ত্রীকে বোঝাতেন। কিন্তু আজ তার মায়ের জন্য তার জীবনের গুরুত্বপূর্ণ 2 জন মানুষ নিথর হয়ে পড়ে আছেন। মেয়েটার মৃত্যুর সাথে তাল মিলিয়ে বাঁচা মরার লড়াই চালাচ্ছে। কি করে ক্ষমা করবে নিজের মাকে? বাবা মা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ 2 জন মানুষ, তেমন স্ত্রী সন্তানও। বাবা মা সবসময় অন্যায় করতে থাকলে তা মেনে নেওয়াটা উচিত না। যদি স্ত্রীর কথা শুনতেন, প্রতিবাদ করতেন, তাহলে হয়তো আজ আর একদিন দেখা লাগতো না। তাহমিদা বেগমের জ্ঞান ফিরেছেন। তিনি উঠে সে লাইন হাত থেকে খুলে দৌড়ে বেরিয়ে আসলেন। শাড়ি পরিহিত মধ্যবয়স্কা নারী, একজন সম্মানিত গৃহিণী। যে মহিলা আজ অবধি বড় ভাইয়ের মতো ভাসুরদের সামনে মাথায় কাপড় ছাড়া আসেনি, তিনি আজ আঁচল ছেড়ে দিয়ে চুল ছাড়া অবস্থায় পাগলের ন্যায় সবার সামনে এসে স্বামীর বাহু ঝাঁকিয়ে বলল, আমার মেয়েকে এনে দাও বলছি, মেয়েকে সুস্থ করে দাও, না হয় নিজেকে শেষ করে ফেলবো আমি। তোমরা সবাই আমার মেয়ের এই পরিস্থিতির জন্য দায়ী। কথা বলছো না কেন এখন? আমার একটাই সন্তান, তুমি জানো না? ও চলে গেলে কাকে নিয়ে থাকবো আমি? শব্দ করে কেঁদে দিলেন এবার তাহমিদা। নিখিল এসে তাকে জড়িয়ে ধরল, মাথায় হাত রেখে সান্ত্বনা দিচ্ছে। যেদিকে ওর নিজের ভেতরে এক উত্তাল সমুদ্র। বাঁধ ভাঙা ঝাড়ে নিজেই ভেতরে ভেতরে ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে। সে কিভাবে অন্য একজনকে সামলানোর ক্ষমতা রাখে? তবে পরিস্থিতি মানুষকে দিয়ে সব করিয়ে নেয় যেন। তুই বল নিখিল, নেহা কথা বলছে না কেন? উঠে আসছে না কেন? আমার মেয়েটা তো কথা না বলে থাকে না, ওকে উঠতে বল না। তোর সব কথা তো শুনি, আজকেও শুনবে। যা বাবা, ডেকে দে না একটু। নিখিলের অতি ভাঙা কণ্ঠ, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না ওর। টেনে টেনে শ্বাস নিয়ে বলল, নেহা ঠিক হয়ে যাবে তো ছোটো মা। সত্যি বলছি, আমাদের নেহা অনেক স্ট্রং, তুমি জানো না? ঘুমিয়ে আছে তো। ঘুম ভাঙার পর যদি দেখে তুমি এভাবে কেঁদেছ, ওর কি ভালো লাগবে বলো? চোখ মুছে ফেলো না ছোটো মা, তুমি ভালো মা না আমার? তাহমিদা এলোমেলো হাতে চোখ মুছলেন। কই, কাঁদছি না তো আমি। এ দেখ, একদম কাঁদছি না আমি।
শহীদুল চৌধুরী নিজে এবার কেঁদে দিলেন। শাহ আলম চৌধুরী জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদে উঠলেন। হামিদা একপাশে দাঁড়িয়ে চোখ মুছলেন। জেরিন, সাব্বির, বৃষ্টি একপাশে দাঁড়িয়ে চোখের জল ফেলছে। পরিবারের দুর্দশা যেন আর চোখে দেখা যাচ্ছে না। কিছু সময়ের ব্যবধানে সবকিছু এলোমেলো হয়ে পড়েছে। হামিদা বেগম বসলেন তাহমিদা বেগমের পাশে। নিখিল চুপচাপ উঠে গেল এক পাশে। হসপিটালের বাইরে খোলা রাস্তার পাশে বেঞ্চটাতে বসে পড়ল সে। জীবনে সিগারেটের প্যাকেটও হাতে তুলে নিয়ে রাস্তার পাশে বসা চা বিক্রেতা কাছে সিগারেট দেখল সে। হঠাৎ শ্বাস ফেলে তার থেকে সিগারেট নিয়ে এলো একটা। লাইটারের আগুনটার দিকে তাকালো কয়েক মিনিট। এই আগুনটা থেকেও শতগুণ বেশি নিজের ভেতর জ্বলছে এখন। ঠোঁটের আগায় সিগারেটটা চেপে ধরতে মিহির ছো মেরে কেড়ে নিল ওটা। পায়ের নিচে ফেলে পিষে ফেলল। মিহির শান্ত কণ্ঠে ধমক দিল একটা। নিখিলের ঠোঁট হেলিয়ে হাসলো। মিহির পাশে বসে বলল, তুই তো এমন না, কেন করতে যাচ্ছিলি এটা? আমি কেন বাউন্ডলে মানুষ হতে পারলাম না? কোনো এক অগোছালো অনিয়ম প্রেমিক হতে পারলাম না? আমি এতটা নির্বোধ, স্বার্থপর, পাষাণ কেন হলাম মিহির? কাপুরুষের তকমাটা আজ নিজেকে দিতে ভীষণ ইচ্ছে জাগছে। তুই কাপুরুষ হলে সুপুরুষ বলতে পৃথিবীতে আর কিছু থাকবে না। বন্ধু বলে বলছিস তো, কিন্তু আমার অন্তরাত্মা চেঁচিয়ে বলছে আমি এক ব্যর্থ মানুষ, একজন ব্যর্থ স্বামী, একজন ব্যর্থ সন্তান। পরিবারের বড় সন্তান হয়ে জন্মানোটা ভীষণ রকম কঠিন। এত এত দায়িত্ব এদের, সব কিছুর মাঝে নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাও এদের কাছে থেকে যায় চির অধরা। ভাবছি কি জানিস, চলে যাব। নেহাকে ছেড়ে ভালো থাকবি তুই? ও ভালো থাকবে। আমি কাছে থাকাকালীন তো কষ্ট ছাড়া কিছুই দিতে পারিনি। জোর করে বিয়ে করে ফেলেছি, ওর জীবনটা নষ্ট করে দিলাম। এর শাস্তি হিসাবে চিরকাল ওর থেকে দূরত্ব রেখে নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে মারতে চাই। আমি কাউকে ভালোবাসার যোগ্যতাই রাখি না। নেহা ডিজার্ভ বেটার দ্যান মি। তোর থেকে বেশি ভালো নেহাকে কেউ বাঁচতে পারবে না। তুই যতটুকু ভালো নেহাকে বাসিস, ততটুকু হয়তো আমি তোর বোনকেও বাসি না নিখিল। নেহা যদি তোকে ভালোবাসে, তারপরও কি তুই ওকে ছেড়ে চলে যাবি নিখিল? আমি ওকে আগলে রাখতে পারলাম কই মিহির? দেখ কেমন করে আইসিইউর বেডে শুয়ে আছে। আমি কি পারছি ওর যন্ত্রণা কমাতে? উল্টো বাড়িয়ে দিচ্ছি। তোর রাগের মাঝে যে ভালোবাসা আছে, এটা লোক চক্ষুতে ধরা না পড়লেই পারে। নেহার ভালোর জন্য তুই ওকে ওভাবে বিয়ে করেছিস, না হয় ওই শয়তানটা নেহাকে নিজের ভোগের শিকার বানাতো। শত্রুদের চিনতে পারা এত সহজ নয় নিখিল, কিন্তু তুই পেরেছিস। তোর থেকে যোগ্য স্বামী, যোগ্য জীবনসঙ্গী আর কেউ হতে পারে না। আমি ভুল করেছি মিহির, আমার লুকানো উচিত হয়নি। এখানেও তোর ভুল নেই, পরিবার বাঁচাতে করেছিলি তুই এটা। শহীদুল আঙ্কেলও তো জানে কেন নিজেকে ছোট করতে চাইছিস। দায়িত্বের বেড়াজালে আমার ভালোবাসার মানুষটা হারিয়ে যাচ্ছে মিহির। হারিয়ে যেতে দিবি কেন তুই? আমি জানি নিখিল কখনো নেহার ক্ষতি হতে দিতে পারে না, নেহাকে কষ্ট দিতে পারে না। আমার চেনার নিখিল মেহমদ চৌধুরী কখনো পরিস্থিতির কাছে হেরে যায় না। তুই নিজেও জানিস এখন তোর কি করা উচিত। দূরে যেতে চাইছেন মিসেস চৌধুরী, কিন্তু তাকে এখন আরও কাছে টেনে নেওয়ার সময় এসেছে, এটাই বোঝাতে চাইছিস তুই? মেয়ের গাল এলিয়ে হাসলো। এত তো কমপ্লিকেশনে নিখিলের জীবনে তার থেকে ভালো কে জানে। শুধু একটাই সমস্যা, ওর অনুভূতি প্রকাশে ভীষণ কাঁচা ছেলেটা। তবে মহাশয় রাগের ক্ষেত্রে পিএইচডি করে রেখেছে। মানুষ আসলে সব দিক দিয়ে পারফেক্ট হয় না। অনুভূতি প্রকাশ করার প্রয়োজন হয় না যদি অপর ব্যক্তিটা মন পড়াতে জানে। নিস্তব্ধতায় ছেয়ে গেছে রাতের পরিবেশ। হসপিটালে করিডোরে বসে আছে শহীদুল চৌধুরী আর নিখিল। বাকিকে বহু কষ্টে বাড়িতে পাঠিয়েছে দুজন। তাহমিদা বেগম নিজেও অসুস্থ, তাই তাকে বুঝিয়ে নিয়ে গেছেন হামিদা বেগম। নিখিল দাঁড়িয়ে আছে আইসিইউর দরজার সামনে। কাঁচ ভেদ করে দেখা যাচ্ছে নেহার নিস্তেজ দেহতা। মেয়েটার জ্ঞান এখনো ফেরেনি। ডাক্তার জানিয়ে দিয়েছে 72 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে তাদের আর কিছু করার থাকবে না। নেহার কোমায় যাওয়ার সম্ভাবনা বেশি। শহীদুল চৌধুরী আজ নিরুপায় বাবা হয়েও পারছে না মেয়ের কষ্ট কমাতে। তাকে সুস্থ করে তোলার কোনো উপায় নেই। চেয়েও নিতে পারছে না মেয়ের কষ্টের ভাগ। বাড়িতে আসার পর কেউই তেমন কথা বলেনি সেতারা বেগমের সাথে। জেরিন শুধু ছোট করে জানিয়ে নেহার জ্ঞান ফেরেনি। নেহার জ্ঞান ফেরেনি। সেতারা চুপ রইলেন, কথা বলার মতো মুখ নেই। বাড়িটা প্রাণ শূন্য হয়ে পড়েছে। খাবার টেবিলে আজ কেউ নেই, খাওয়ার কোনো ইচ্ছে নেই, হাসি খুশি সে পরিবেশ নেই।
সবাইকে পাল্লা দিয়ে ঘিরে নিয়েছে বিষণ্ণতা। ভোরের আলো ফুটলেও ঠায় একইভাবে দাঁড়িয়ে আছে নিখিল। তার মাঝে কোনো ক্লান্তি নেই, পা ব্যথা করছে না তার, শুধু দেখতে ব্যস্ত নেহাকে। সকালে ডাক্তার আসলেও নিখিল ভেতরে প্রবেশ করেনি। সবাই দেখে আসলেও সে যায়নি। মনের কোথাও একটা বিশ্বাস জন্মেছে, সে ছুঁয়ে দিলে নেহা ব্যথা পাবে, তার কাছে যাওয়াতে মেয়েটা কষ্ট পাবে। ঘৃণায় মুখ ফিরিয়ে নেওয়াটাও স্বাভাবিক মনে করে নিখিল। যদি তার থেকে দূরে থেকে মেয়েটা ভালো থাকে, কোনো দুঃখ তাকে ছুঁতে না পারে, তো নিখিল দূরে থাকবে। একই বাড়িতে থাকবে, তবুও সর্বোচ্চ দূরত্ব বজায় রাখবে। ভালোবাসায় মানুষের সুখ বড় সুখ। নেহা না চাইলে কোনো দিন সে আশেপাশেও ঘেসবে না, নিদারুণ যন্ত্রণা বসবে তবুও না। নিখিল ভয়ে কাছে যায় না। যদি নেহার জ্ঞান ফিরে আসে নিখিলকে দেখে রিয়্যাক্ট করে, আবার অসুস্থ হয়ে যায়, তখন নিখিল নিজেকে ক্ষমা করতে পারবে না। হারিয়ে ফেলার ভয়টা প্রতি মুহূর্ত কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। ব্যস্ত শহরে গুমোট আবহাওয়া, তবুও এক ফোঁটা বৃষ্টির দেখা নেই। 2 দিন হতে চললেও নেহার জ্ঞান ফেরেনি। নিখিল সবসময় চুপচাপ থাকে। একজন সুন্দর পরিপাটি ছেলে, আয়রনবিহীন শার্ট কোনো দিন গায়ে দেয়নি, চুলগুলো অলস ভঙ্গিমায় ছড়ানো। হামিদা বেগমের ভেতর থেকে হাহাকার বেরিয়ে আসে। তার ছেলেটার এই রূপ সে মা হয়ে মেনে নিতে পারছে না। নেহাকে কতটা ভালোবাসে প্রতিটা মানুষ তা কোনোদিন স্বীকার করা হয়নি কারো। তবে এই 2 দিনে চোখের পানি যেন তার প্রমাণ করতে ব্যস্ত। তাহমিদা বেগমকে সাহস করে দেখতে গিয়েছিলেন সেতারা বেগম। তাহমিদা কিছু বলেনি, চুপচাপ হয়ে বালিশে হেলান দিয়ে বসেছিল শুধু। সেতারা বেগম নিজের সুন্দর পরিবার নিজের হাতে নষ্ট করে দিয়েছেন, বেশ বুঝতে পেরেছেন তিনি। 2 দিনে সর্বোচ্চ 20 মিনিটের জন্য নিখিল বাড়ি এসেছিল, তার বেশি তাকে বাড়িতে রাখাই যায়নি। আজ এসেছে, তবে সেতারা বেগম ডাকলেন তাকে। নিখিল চুপচাপ ঢুকলো সেতারা বেগমের রুমে। নিখিলের দৃষ্টি মেঝেতে। সেতারা বেগমের সাথে নিখিলের সম্পর্কটা সবচেয়ে ভালো। প্রতিদিন নিয়ম করে একবার হলেও ফোন দিত, সব খবর নিত বাড়ি এসে। কিন্তু এখন নাতিটা তার দিকে ফিরেও তাকায় না। সেতারা বেগমের শান্ত কণ্ঠ, নেহা, কেমন আছো দাদু ভাই? মরে গেলে খুশি হতে তুমি? সেতারা বেগমের ভেতরটা কেঁপে উঠল। নিখিলের কণ্ঠস্বর ভেজা, বারবার ঠোঁট ভেজাচ্ছে জিভ দিয়ে। তিনি তো কখনো এমনটা চায়নি। নিখিলের হতাশ কণ্ঠ, কেন এমনটা করলে তুমি দাদি? আমার মুখের হাসিটুকু কেড়ে নিলে কেন? আমার জীবনের শান্তিকে তুমি ধ্বংস করে দিয়েছো দাদি। তুমি না চাইতে সব সময় যেন তোমার নাতি সুখে থাকে। তুমি আমার এমন সুখ চাইলে যার জন্য আজ আমি নিঃস্ব। তুমি আমাকে পুরোপুরি নিঃশেষ করে দিয়েছো। তুমি জানো নেহা, আর কোনোদিন আমার সাথে কথা বলবে না। দূরত্ব চেয়েছে আমার থেকে, আমাকে মুক্তি দিয়েছে। তুমি আমার ভালো চাইতে গিয়ে আমার এত বড় ক্ষতি কেন করলে? নেহা আমার নেহা দাদি, আদুরে বাচ্চারা নিস্তেজ হয়ে মৃত্যুর সাথে লড়াই করছে। আমি নির্বোধ আহাম্মক কিছুই করতে পারছি না। নেহা না থাকলে শ্বাস আটকে আমি মরে যাব। তুমি আমার কেন এমন সুখ চাইলে? রূপবতী গুণবতী নারী দিয়ে কি করব আমি? নেহা যেমনই হোক তাকে আমি ভালোবাসি। ভালোবাসা তো এত কিছু দেখে হয় না। তোমার দোষ দিচ্ছি কেন আমি? ভুল তো আমার। তুমি এত কিছু বলার সাহস তো আমার জন্যই পেয়েছো। আমি তোমাকে বাধা দেইনি, তাই বলতে পেরেছো। তোমাকে আমি সুযোগ করে দিয়েছি, তাই বলতে পেরেছো, ভালোই করেছো। আমার মতো মানুষের সুখে থাকার কোনো অধিকার নেই। তোমার কোনো দোষ নেই। নেহার অবস্থার জন্য দায়ী আমি। শুধু একটাই অনুরোধ, তুমি আর কোনো দিন নেহার বিষয়ে কোনো কথা বলবে না, ওর নামও মুখে নিবে না, নয়তো দ্বিতীয়বার আমি ভুলে তোমার আমার সম্পর্ক। 3 দিন পর নেহা চোখ খুলেছে। ডাক্তার কড়াকড়িভাবে শাহ আলম চৌধুরী আর শহীদুল চৌধুরীকে জানিয়েছে পরবর্তীতে বড় কোনো শক পেলে নেহা স্ট্রোক করতে পারে। খেয়াল রাখতে হবে যেন বেশি উত্তেজিত হয়ে না পড়ে, রেগে না যায়। রেগে যাওয়াটা ওর জন্য বিপজ্জনক। এখন যাতে ফুল টাইম রেস্টে রাখা হয়। নেহা চোখ মেলতে বাড়ির সবাই হুমড়ে খেয়ে ঢুকেছে কেবিনে। নেহা তো উঠে বালিশে হেলান দিয়ে বসেছে, মুখ ভর্তি হাসি, যেন কিছুই ঘটেনি। আরে তোমরা সবাই এখানে কেন? আমি হসপিটালে এসেছি কেন বলো তো? বাড়িতে কি রাখতে পারলে না আমাকে? তোমরা জানো না হসপিটাল আমার কতটা অপছন্দের? বড় আব্বু বাড়ি নিয়ে চলো, বাড়ি যাব। বাকি সবাই আমার কথা শুনবে না, আমি জানি। শহীদুল চৌধুরী কেবিনে ঢুকলেন, চোখ চিকচিক করছে ভদ্রলোকের। তাহমিদা বেগমের শরীর দুর্বল, তিনি আসেনি হাসপাতালে। মহিলা জানলে হয়তো উড়ে আসতো। সাহারাও আসেনি, সে একা হাতে রান্না করছে। কতদিন বাড়ির মানুষগুলো খায় না। সাব্বির ফোন দিয়ে জানাতেই আল্লাহর শুকরিয়া করলেন তিনি। চোখে জল নেই, খুশি মনে একা হাতে সবার জন্য রান্না করতে লাগলেন। মনে কোনো হিংসে নেই, কেন তিনি খেটে মরবেন এরকম কোনো ভাবনা নেই। কয়েকদিন যাবৎ উনিই তো সামলাচ্ছেন সব। শাশুড়ির ওপর মন্যকূণ্য হলেও ওষুধ খাওয়া দিতে ভুলেনি, দায়িত্ব পালনে অবহেলা নেই।
নেহার অবাধ্য চোখ নিখিলকে খুঁজতে ব্যস্ত। মানুষটি আসেনি, তাকে দেখতে একবারও আসলো না। সাব্বির বেডের এক কোনায় অলস ভঙ্গিতে বসে বলল, নেহা বোন, কসম মায়েরি, তুই 3 দিন ধরে যা টেনশন দিয়েছিস, এত বছরের জমানো পেটের চর্বি 3 দিন না খেয়ে সব উঠে গেছে। ডায়েট ফাইট করা লাগেনি। এরকম মাঝে মধ্যে অসুস্থ হলেও পারিস বোন, ফ্রিতে ডায়েট হয়ে যায়। জেরিন ধুম করে ওর পিঠে বসায় একটা। নেহা অবিশ্বাস্য চোখে তাকায়, সবার দিকে মুখ জুড়েই বলে, 3 দিন। নেহার মনে হলো সে ঘুম থেকে উঠেছে। তেমন কোনো ক্লান্তি নেই শরীরে। নিজেকে প্রথমে অসুস্থই মনে হয়নি তার। ভেবেছে হয়তো কিছুক্ষণ সে অজ্ঞান ছিল, কিন্তু 3টা দিন কেটে গেছে ইতিমধ্যে। মিহির ঘেমে নিয়ে কেবিনে ঢুকলো। 3 দিন ধরে অফিসের সব দায়িত্ব তার উপর দিয়ে দিয়েছে অদৃশ্যভাবে সবাই। বলে না আসলেও সব কিছু সামলাতে হচ্ছে তাকে। পরিবারের একজনও কাজ করার পরিস্থিতিতে ছিল না। নিখিলের কথা সে বাদই দিল। ছেলেটা একে এতটা গুমোটভাবে থাকতে কখনোই দেখেনি। তার কাছে নিখিল ভিন্ন অন্য এক সত্তা, যে ভীষণ উদাসীন, যার কাছে কোনো মন নেই। পৃথিবীতে যে নিখিল বলে কারো অস্তিত্ব আছে সেটাই ভুলতে বসেছিল। মিহিরকে দেখে নেহা হাসি মুখে বলল, কেমন আছেন মিহির ভাইয়া? তুমি যেমন রেখেছো আমাদের তেমনই আছি। এত টেনশনে রেখেছি আপনাদের, সরি ভাইয়া। বড় ভাই হিসেবে চকলেট খাইয়ে দিব সবাইকে। সবাই একটু হলেও হাসলো নেহার কথায়। কেবিনেট বাহিরে দেয়ালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে নিখিল। হামিদা বেগম ছেলের কাঁধে হাত রাখলেন। নিখিল চোখ তুলে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল, কিছু বলবে মা?